আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদ নিয়ে অনেক ইন্টারেস্টিং তথ্য আছে। তো আশা করি নতুন কিছু না কিছু জানতে পারবেন। প্রাচীন বাংলার জনপদ দেখেন, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অনেক কমই জানা যায়। আসলে প্রাচীন বাংলার ইতিহাসটা আমরা পাল শাসনামল থেকে ইতিহাস সম্পর্কে জানি। এর আগে আমাদের ইতিহাস তেমন একটা সমৃদ্ধ না, মানে আমরা জানি না, হ্যাঁ? লেখালেখি হয়নি ওই সময়। ঐতিহাসিকরা মনে করেন খ্রিস্টপূর্ব ১৫০০ বছর পূর্বে অজয় নদীর তীরে বাংলার প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীনকালে বাংলা বলতে সমগ্র দেশকে বোঝানো হতো না, এর বিভিন্ন অংশ একাধিক নামে পরিচিত ছিল। এই অংশগুলো ভৌগোলিক বিস্তৃতি লাভ করে হচ্ছে নদীর স্রোতধারার মাধ্যমে। খুবই স্বাভাবিক বিষয়। দেখেন, প্রথমে মানুষ শিকার করে খেত, এরপর যখন মানুষ চাষাবাদ প্রক্রিয়া জানলো, সে এমন জায়গায় সভ্যতা গড়ে তুললো যেখানে নদীর পানি আছে, সেচের ব্যবস্থা আছে। এই জন্য দেখেন সিন্ধু সভ্যতা গড়ে উঠছে, মিশরীয় সভ্যতা গড়ে উঠছে নীল নদকে কেন্দ্র করে। তেমনি ভাবে যেখানে নদীর স্রোতধারা গুলো ছিল সেখানেই সভ্যতা গড়ে উঠছে। প্রাচীনকালে বাংলা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল এবং এই জনপদরা স্ব নামে পরিচিত ছিল। পাল আমল থেকে বাংলার ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানা যায়। গুপ্তদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে বাংলা ছিল মাত্র একটা প্রদেশ। পাল আমল থেকে কিন্তু আমরা আমাদের ইতিহাসগুলো জানতে পারি। এর আগের ইতিহাসগুলো আমাদের কাছে তেমন একটা ক্লিয়ার না। খ্রিস্টপূর্ব কয়েক শতক পূর্বের সময় থেকে খ্রিস্টীয় ৫ম শতক পর্যন্ত সময়কে সাধারণত প্রাচীনকাল হিসাবে ধরা হয়। তবে খ্রিস্টীয় ১৩ শতকের পূর্ব পর্যন্ত প্রায় ২০০০ বছর সময়কে প্রাচীন যুগ হিসেবেও ধরা হয়ে থাকে। সেই সময় বাংলার বিভিন্ন অংশ অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। আচ্ছা, ভালো কথা। প্রাচীন যুগে বাংলাদেশের কোনো বিশিষ্ট নাম ছিল না। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সাহিত্যকর্ম থেকে বাংলার ১৬টা জনপদের নাম পাওয়া যায়। কয়টা? ১৬টা জনপদের নাম পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলো বাংলাদেশে অবস্থিত, আবার অনেকগুলো কি ভারতেও অবস্থিত। এই ১৬টা জনপদের মধ্যে অবস্থান নির্ণয় করতে পারে না কেউ, একটা অনুমান করে বলে, ঠিক আছে, যে কোন জনপদটা কোথায় ছিল। যার মধ্যে ৯টা জনপদ ছিল হচ্ছে প্রধান। ১৬টা জনপদের মধ্যে ৯টা জনপদ প্রধান। পরবর্তীতে এই ৯টা জনপদ ৩টা জনপদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। জনপদগুলো কি কি আমরা একটু দেখি। দেখেন, বঙ্গ, যেটার মধ্যে ঢাকা ছিল বঙ্গ অঞ্চলের মধ্যে। পুন্ড্র, দেখেন রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুরের অংশ ছিল। এটা প্রাচীনতম নগর, ঠিক আছে, প্রাচীনতম নগর। আখ বা চিনি থেকে পুন্ড্র নামের উৎপত্তি। আর এখানে কিন্তু ব্রাহ্মী লিপি পাওয়া যায়। ঠিক, বরেন্দ্র বা বারিন্দি, দেখেন এটা স্বাধীন ও স্বতন্ত্র জনপদ ছিল। দেখছেন, ইন্টারেস্টেড, এটা স্বাধীন ও স্বতন্ত্র জনপদ ছিল। গঙ্গা ও করতোয়া নদীর উচ্চভূমিকে বরেন্দ্র বলা হয়। এখনো আপনি যদি দেখেন বগুড়া, রাজশাহীর উঁচু অঞ্চলগুলো কিন্তু বরেন্দ্র। পাল রাজারা উত্তরবঙ্গকে পিতৃভূমি মনে করতো, এই জন্য বলা হইতো বরেন্দ্র, বর যোগ ইন্দ্র, হ্যাঁ, পিতৃভূমি বলা হইতো। ২০১৭ সালে রাজশাহী ও রংপুর বিভাগকে একত্রে বরেন্দ্র অঞ্চল বলে ঘোষণা করা হয় ২০১৭ সালে। রাঢ় ভাগীরথী নদীর পশ্চিম তীরে বাঁকুড়া, দক্ষিণ কলকাতা। গৌড় পশ্চিমবঙ্গের মালদহ মূল, এটা খুব ইম্পর্টেন্ট। গৌড়, দেখেন এইটাই হচ্ছে বাংলার প্রথম স্বাধীন রাজ্য। আপনারা নিশ্চয় শশাঙ্কর নাম শুনছেন, শশাঙ্ক। এই শশাঙ্কই কিন্তু গৌড়ের স্বাধীনতা ঘোষণা করে। সমতট কুমিল্লা, নোয়াখালী, হিউম্যান সাং নামে একজন আছিল, উনি হচ্ছে এটা ভ্রমণ করে বিবরণী লিখে গেছে সমতট সম্পর্কে। হরিকেল, সিলেট, চট্টগ্রাম। সিলেট চট্টগ্রাম দুইটাই বিসিএস এ আসছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিলালিপিতে হরিকেল বলতে সিলেটকে বুঝাইছে, ঠিক আছে। তো অপশনে যদি আমাদের দুইটা থাকে তাহলে আমরা সিলেটকে অ্যান্সার করবো শুধু। আর এমনিতে যদি মানে সিলেট চট্টগ্রাম দুইটা থাকে তাহলে তো দুইটাই হলো। কামরূপ, ভারতের জলপাইগুড়ি, আসামের কামরূপ। আচ্ছা, চন্দ্রদ্বীপ, বরিশালের অপর নাম কিন্তু চন্দ্রদ্বীপ। সপ্তগাঁও, খুলনা ও তার সমুদ্র তীরবর্তী অঞ্চল। আরাকান, কক্সবাজার হচ্ছে কি বার্মার কিছু অংশ, এগুলা। আরাকানও কিন্তু প্রাচীন বাংলার জনপদে ছিল। আরাকানের ইতিহাসও কিন্তু অনেক সমৃদ্ধ। আমাদের কবি সাহিত্যিকরা কিন্তু ভাগায় দিলে কিন্তু আরাকানরা সবাই আশ্রয় নিত। আলাওলের নাম নিশ্চয়ই শুনছেন আপনারা, আলাওল পদ্মাবতী লিখছে যে। এবার দেখেন প্রত্যেকটা রাজ্যের বিস্তারিত বিবরণ। গৌড়, পানিনির গ্রন্থে প্রথম গৌড় জনপদের উল্লেখ পাওয়া যায়। আধুনিক মুর্শিদাবাদ, বর্ধমান, চাঁপাই নবাবগঞ্জ ব্যাপী। দেখেন এই যে চাঁপাই নবাবগঞ্জ কিন্তু গৌড়তে ছিল। মুর্শিদাবাদ জেলার কর্ণ সুবর্ণ যেটা ছিল, এইটা ছিল গৌড়ের রাজা শশাঙ্কের রাজধানী। মুসলিম যুগের শুরুতে এটা লক্ষণাবতী নামে গৌড় অভিহিত করা হতো। পরবর্তীতে গৌড় বলতে সমগ্র বাংলাকে বুঝাইতো। একটা সময় কি করলো, গৌড় যেটা একটা জাস্ট একটা জনপদ ছিল, পরবর্তীতে গৌড় বলতে আমরা কি বোঝানো শুরু করলাম, পুরা বাংলাকে বোঝানো শুরু করলাম। এটি বাংলার প্রথম স্বাধীন রাজ্য, বললাম না, শশাঙ্ক এটা স্বাধীনতা ঘোষণা করছে। এটা কেন যে এই নামকরণ করা হয়েছে এটা জানা যায় না।
তবে দেখেন কি হচ্ছে, হর্ষবর্ধনের কিছু শিলালিপি থেকে এতটুকু জানা যায় গৌড় দেশ সমুদ্র উপকূলের কাছাকাছি কোথাও ছিল। পাল রাজাদের আমলে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল গৌড় দেশের অন্তর্ভুক্ত ছিল। সেই সময় গৌড়ের নামও ডাকছিল ভিন্ন, কিন্তু পাল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে গৌড়ের সীমানা ছোট হয়ে আসে। এটা মানেটা বুঝে নেন। মনে করেন আমি ঢাকায় থাকি, আমি নারায়ণগঞ্জ দখল করলাম, তো আমি নারায়ণগঞ্জটা দখল করে আলাদা কোনো নাম না দিয়ে আমি দিলাম এটা ঢাকায়, বুঝতে পারছেন? বা আমি কুমিল্লা দখল করলাম, থেকে আমি আলাদা কোনো নাম না দিয়ে দিলাম এইটাই ঢাকা, বুঝতে পারছেন? এইভাবে একটা অঞ্চলের নাম অনেক বেড়ে যেত। আবার যখন আমার পাওয়ার কমে যেত তখন কি নারায়ণগঞ্জের নামটা অন্য কেউ অন্য নামকরণ করতো। এইভাবেই একটা জনপদের আয়তন ছোট হয় আবার বড় হইতে পারে এভাবে। বঙ্গ প্রাচীন একটা জনপদ, দেখেন দক্ষিণ পূর্ব দিকে গড়ে উঠেছিল। ধারণা করা হয় বং নামে একটা জাতি ছিল, এই জাতি থেকে হচ্ছে বঙ্গ নামটা আসছে, ঠিক আছে? গঙ্গা ও ভাগীরথীর মাঝে অঞ্চলকে বলা হতো বঙ্গ। বঙ্গ বেশ বড় হলো পাল ও সেন বংশীয় রাজাদের আমলে এটি ছোট হয়ে আসে। পাল বংশের শেষ দিকে বঙ্গ জনপদ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। পাল বংশের শেষ দিকে দেখেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, দেখছেন একটা উত্তরবঙ্গ একটা দক্ষিণবঙ্গ। দক্ষিণের বদ্বীপ অঞ্চল মানে ওই যে আপনার বঙ্গোপসাগরের কথা বলতেছে, পদ্মার উত্তরবঙ্গের সীমান্ত ছিল। বাংলাটাই দুটা ভাগে হয়ে গেল। পুন্ড্র, বগুড়া রাজশাহী এগুলা নিয়ে হচ্ছে পুন্ড্র। পুন্ড্র নামের একটা জাতি জনপদ গড়ে উঠেছিল। পুন্ড্রবর্ধন এটা ছিল কি পুন্ড্রের রাজধানী পুন্ড্রবর্ধন। পরবর্তীকালে এই পুন্ড্রবর্ধনের নামই হয় কিন্তু মহাস্থানগড়। মজার বিষয় হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন করার ক্ষেত্রেও কিন্তু এই মহাস্থানগড়ে কিন্তু একটা দুর্গ তৈরি করা হয়। অশোকের রাজত্বকালে পুন্ড্র রাজ্য স্বাধীন রাজধানী মর্যাদা হারা, মানে স্বাধীন রাজ্য হিসাবে এটা মর্যাদা হারায় অশোক। হ্যাঁ, অশোক মৌর্য যে শাসক, অশোকের শিলালিপি। পরবর্তীতে সমৃদ্ধি বাড়লো, এই পুন্ড্রবর্ধনের রূপান্তর হয়। পুন্ড্রবর্ধন নামের উৎপত্তি হচ্ছে পৌন্দ্রিক শব্দ থেকে, আখ বা চিনি। পুন্ড্রবর্ধন তখন রাজমহল ও গঙ্গা ভাগীরথী থেকে শুরু করে করতোয়া পর্যন্ত মোটামুটি সমস্ত উত্তরবঙ্গ জুড়ে বিস্তৃত ছিল। সেন আমলে এই পুন্ড্রবর্ধন দক্ষিণতম সীমা পেরিয়ে কি 24 পরগনায় পর্যন্ত হয়। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুন্ড্র কি বাংলার সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। বরেন্দ্র দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। মৌর্য ও গুপ্ত আমলে প্রাদেশিক শাসনকর্তার কেন্দ্র ছিল পুন্ড্রনগরে, থাকলেও পুন্ড্রনগরের অবস্থান ছিল বরেন্দ্র এলাকায়, ঠিক আছে? এই যে পুন্ড্রনগর আছে না, পুন্ড্রনগরটা কিন্তু বরেন্দ্র এলাকায় ছিল, বরেন্দ্র এলাকায়। রাজশাহী বগুড়া এই সাইডের অঞ্চলটা তো বরেন্দ্র ভূমি, ঠিক না? বরেন্দ্র ভূমিরই একটা অংশ ছিল হচ্ছে পুন্ড্রনগর। এই নামে সমগ্র এলাকা পরিচিত ছিল। এই কারণে একে জনপদ বলা না গেলেও প্রাচীন বাংলার ইতিহাসে একে জনপদের মর্যাদা দেওয়া হয়। পাল রাজারা উত্তরবঙ্গকে পিতৃভূমি মনে করত। আর দেখেন এখানে লাল মাটি সমৃদ্ধ প্রাচীনকালে বরেন্দ্রভূমি পরিচিত ছিল। বরেন্দ্রভূমি কি লাল মাটি সমতট, দেখেন এটা হচ্ছে দক্ষিণ পূর্বাংশের একটা নতুন রাজ্য। এইটাকে অনেকে কুমিল্লার প্রাচীন নাম মনে করেন। দেখেন নোয়াখালী আর কুমিল্লা নিয়ে কি সমতট গঠিত, নোয়াখালী আর কুমিল্লা নিয়ে। কুমিল্লা জেলার যে বড় কামতা যেটা, এটাই কি সমতট রাজ্যের রাজধানী ছিল। তারপর দেখি আমরা রাঢ়, দেখেন এটা আরেকটা প্রাচীন জনপদ। এটা এই যে অজয় নদীর কথা বলছিলাম না আমরা প্রথমে, অজয় নদী, এই অজয় নদী রাঢ় অঞ্চলকে দুই ভাগে ভাগ করছে। রাঢ়র দক্ষিণে মেদিনীপুর জেলার তাম্রলিপি ও দণ্ডভুক্তি নামে দুটা ছিল। তাম্রলিপি এটা দরকার, দেখেন তাম্রলিপি, কারণ এই তাম্রলিপিটা বিখ্যাত নৌবন্দর ছিল, প্রাচীন নৌবন্দর ছিল এই তাম্রলিপি জায়গাটা। তো দেখেন তাম্রলিপি, দেখেন এটা নৌ বাণিজ্যের কেন্দ্র ছিল। এটি কি রূপনারায়ণ নদ, দরকার নেই আমাদের, এটা জাস্ট এতটুকু মনে রাখবেন তাম্রলিপি এটা একটা নৌবন্দর ছিল, আমার এতটুকু মনে রাখলেই হবে। হরিকেল দেখেন এটা দেখা যায় কার থেকে, দেখেন চীনা ভ্রমণকারী ইত সিং এর থেকে হচ্ছে হরিকেল জানা যায়, ঠিক আছে? হরিকেলের মাঝে বর্তমান চট্টগ্রাম অংশ খুঁজে পাওয়া যায়। আমরা জানি হরিকেল মানে সিলেট, তবে কি অনেকে কি বলে এটাকে চট্টগ্রামের অংশের কথা বলা হয়। সিলেট থেকে চট্টগ্রামের অংশ পর্যন্ত বিস্তৃত ছিল হরিকেল, সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত ছিল এটা বিস্তৃত ছিল। তারপর দেখেন বাংলার চন্দ্র রাজবংশ আসে, মানে পাল বংশের পরে বা পাল বংশের সময়, তারাও কিন্তু এই হরিকেলেই কি শাসন করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পাণ্ডুলিপিতে হরিকেলকে সিলেটের সমর্থক বলা হয়েছে, ঠিক আছে? আর চট্টগ্রামের নাসিরাবাদে একটা মন্দিরে প্রাপ্ত তাম্রলিপিতে তারপর দেখেন হরিকেলের শাসক বলা হয়েছে। চট্টগ্রামে একটা মন্দিরে একটা তাম্রলিপির মধ্যে হচ্ছে হরিকেলের শাসক বলা হয়েছে। এই জন্যই চট্টগ্রামকেও হরিকেলের অন্তর্ভুক্ত করা হয়, বুঝতে পারছেন? মানে চট্টগ্রামের মন্দিরের মধ্যে ওই শাসককে বলা হয়েছে হরিকেলের শাসক। তো উনি যদি চট্টগ্রাম যদি হরিকেলের অন্তর্ভুক্ত না হইতো তাহলে কি এটা বলতো? চন্দ্রদ্বীপ দেখেন বরিশাল জেলা, চন্দ্রদ্বীপ দেখেন। আচ্ছা তারপর দেখেন এই চন্দ্রদ্বীপটা মোগল পূর্ব যুগে একটা স্বাধীন রাজ্য ছিল, আর মোগল সাম্রাজ্যের সময় এসে একটা জনপদে অন্তর্ভুক্ত হয়।
মানে এটার পাওয়ার কিন্তু আগে বেশি ছিল, মোগলরা দখল করার আগে এদের পাওয়ারটা বেশি ছিল, ঠিক আছে। আবার দেখেন এটা বাকেরগঞ্জ নামেও পরিচিত ছিল, বাকেরগঞ্জ বরিশালের আগের নাম। এইভাবে দেখা যায়, দেখেন বাংলার বিভিন্ন অংশ বিভিন্নভাবে পরিচিত হয়ে থাকে। সপ্তম শতকের শুরুর দিকে গৌড় রাজা শশাঙ্ক মুর্শিদাবাদ থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত সমস্ত এলাকা একত্র করেন। এরপর দেখেন বাংলাকে গৌড়, বঙ্গ, পুণ্ড্রবর্ধন, তিনটা নাম, গৌড়, বঙ্গ, পুণ্ড্রবর্ধন, এই তিনটি জনপদে বিভক্ত করা হয়। পরবর্তীতে যে বাকি যে জনপদগুলো আছে এটার মধ্যেই বিলীন হয়ে যায়। ইভেন ইন্ডিয়ার মধ্যেও সেম, ইন্ডিয়া কিন্তু 16টা জনপদ ছিল, পরবর্তীতে একটা একটার মধ্যে বিলীন হয়ে যায়। প্রাচীন ইতিহাসে বাংলার এই জনপদগুলো থেকে আমরা বাংলার তৎকালীন সীমারেখা এগুলা জানতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? এরপর দেখেন ঐতরীয় আরণ্যক গ্রন্থে প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। দেশবাচক বাংলা নাম, এটা প্রথম হচ্ছে আইনি আকবরী গ্রন্থের মধ্যে পাওয়া যায়। দেশবাচক বাংলা নাম, ভাষা হিসেবে না, বাংলাদেশ বা বাংলা একটা ভূখণ্ড হিসেবে বলতেছে, এটা আইনি আকবরী গ্রন্থে পাওয়া যায়। প্রাচীন জনপদের ভাষা ছিল প্রাকৃত। প্রাকৃত মানে হচ্ছে পরিবর্তিত। যেমন আমরা যে ভাষায় কথা বলি, নোয়াখালী মানুষ তার ওইভাবে কথা বলে না, এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ পরিবর্তিত বা প্রাকৃত, প্রকৃতিগতভাবে যেটা পরিবর্তন হয়ে গেছে। ইংরেজরা অঞ্চলকে বলতো বেঙ্গল, আর পর্তুগিজরা বলতো বেঙ্গোলা। ইংরেজরা বলতো বেঙ্গল আর পর্তুগিজরা বলতো বেঙ্গোলা। হ্যাঁ, আচ্ছা। নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস গ্রন্থে প্রাচীন বাংলাদেশের সীমানা নির্দেশ করছেন। আর দেখেন রাজতরঙ্গিনী নামে একটা ঐতিহাসিক গ্রন্থ রচনা করছে কলহন। হরিকেল যে জেলার পূর্ব নাম ছিল, এটা কিন্তু জনপদের কথা বলছি না, যে জেলার পূর্ব নাম ছিল সেটা হচ্ছে রাঙামাটি। তো মোটামুটি প্রাচীন বাংলা জনপদ নিয়ে একটু বিস্তারিত ক্লাস দেওয়া হয়েছে। এখানে যে তথ্যগুলো মার্ক করে দিছি এগুলো যদি মনে রাখতে পারেন ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পাবেন। তবে তথ্য জানার সময় ডিটেলস জানতে পারলে ভালো, তাহলে হয় কি মানে পড়ে আনন্দ পাওয়া যায়, কিন্তু ডিটেলস তথ্য না জানলে কিন্তু পড়ে আনন্দ পাওয়া যায় না। দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।